আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুল হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তাদের ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতার ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। এই চট্টগ্রামের বিএনপির রাজনীতি নিয়ে কথা বলবো, তাদের কর্মকাণ্ড, তাদের রাজনৈতিক হালচাল নিয়ে কথা বলবো এবং আসন্ন নির্বাচনে যেন জাতীয় নির্বাচনে তারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছে, তারা রাজনৈতিক হালচাল কীভাবে তারা চালাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে তারা কতটুকু সুশৃঙ্খল, গতিশীল এবং শক্তিশালী অবস্থায় আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমরা তিনজন অতিথিকে পেয়েছি। আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আছেন ব্যারিস্টার মীর হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগে যিনি দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আচ্ছা বাবা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক। আপনাকেও স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে আরও একজন অতিথি উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া। আপনাকেও স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি, আমরা শুরুতেই ব্যারিস্টার মীর হেলাল আপনার কাছে আসি। আপনি একেবারে কেন্দ্রের সাথে আছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিট তথা চট্টগ্রাম মহানগর আছে, চট্টগ্রাম উত্তর আছে, চট্টগ্রাম দক্ষিণ আছে, পাশাপাশি আমাদের 3টি পার্বত্য জেলা আছে। এক কথায় চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক অবস্থান এখন কি অবস্থা আছে? আমাদের চট্টগ্রাম বিভাগ যদি সাংগঠনিকভাবে চিন্তা করি, আমাদের বিভাগে টোটাল 10টি জেলা আছে। এর মধ্যে উল্লেখ হচ্ছে চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার। বরাবরের মতোই ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চট্টগ্রাম বিভাগে অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে আছে। এটা জনসমর্থনের দিক থেকেও এবং সাংগঠনিক দিক থেকেও। বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দায়িত্বভার গ্রহণ করলেন, সে থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত উনি নিয়মিত যেখানে পরিবর্তন বা পরিবর্ধন বা পরিমার্জন করা দরকার সাংগঠনিকভাবে সেখানে করেছেন এবং এটা সুফলও দল পেয়েছে। দল আরও সুসংগঠিত হচ্ছে। কিছুদিন আগেই আমাদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এই আহ্বায়ক কমিটি দেওয়ার পরে আপনারা দেখেছেন ওনারা বিভিন্ন ওয়ার্ডে এখন মিটিং করছে। দুটো আন্দোলন ওনারা মোকাবেলা করেছে খুব সফলতার সাথে এবং সাহসিকতার সাথে। এবং আগে যেভাবে একটা হয়তো ব্যক্তিকেন্দ্রিক বা নিজেদের মধ্যে কিছু বিভেদ থাকতো, এখন যেহেতু নগর বিএনপি তারেক রহমানের বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এখন দেখা যাচ্ছে বিভিন্ন দলমত যারা অনেক সময় একসাথে একত্রিত হতে পারেনি, তারা এখন একত্রিত হচ্ছে এবং আমি বিশ্বাস করি এর রেজাল্ট এবং এর ইম্প্যাক্ট মহানগরে পড়বে। মহানগরে যে কটি সংসদীয় আসন আছে, ইনশাআল্লাহ আমরা মনে করি যে প্রত্যেকটি সংসদীয় আসনেই আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিএনপির পক্ষে উপহার দিতে পারবো। সাংগঠনিকভাবে ওনারা এখনো মনে হয় প্রত্যেকটি ধারাবাহিকভাবে, আজকে ওনাদের প্রোগ্রাম আছে, ওনারা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, আমাদের 31 দফা তুলে ধরছেন এবং একই সাথে ওই ওয়ার্ডে বিএনপিকে কীভাবে শক্তিশালী করা যায় সেটাও চেষ্টা করতেন। এই কাজগুলো কিন্তু আগে সেইভাবে গুরুত্ব দিয়ে করা হয়নি। একইভাবে যদি আপনি দেখেন, খুব রিসেন্টলি আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পুনর্গঠিত হয়েছে এবং পুনর্গঠনের পরে যে অভূতপূর্ব সারা প্রত্যেকটি উপজেলা পৌরসভা থেকে পেয়েছি। আমার মনে হয় কমিটি ঘোষণা হওয়ার পরের থেকে এক উপজেলা একাধিক আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তারা বিশ্বাস করে যারা নেতৃত্বে এসছে তারা গণমুখী মানুষ, তারা জিয়া রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়
তারা তারেক রহমানের আদর্শকে এবং রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চায় এবং এর ফলশ্রুতিতে ওনারা একটি কর্ণফুলীতে র্যালি করেছেন এবং র্যালি পূর্ব জনসমাবেশ করেছে, যেখানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। তা আমি এখনো বিশ্বাস করি তাদেরও যে কর্মপরিকল্পনা আমাকে বলেছে, তারা প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে যেতে চায়, তারা প্রতিটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে যেতে চায়, সেখান থেকে দলকে আবার সুসংগঠিত করে সাংগঠনিকভাবে এমন শক্তিশালী অবস্থানে নিতে চায় যেন তারাও দক্ষিণের সবকটি সিট আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দিতে পারে। কারণ আবারও বলছি, উত্তর, দক্ষিণ এবং মহানগর এটা হিস্টোরিক্যালি বিএনপির খুব শক্তিশালী একটি ঘাঁটি। প্রায় 8টি বিভাগের মধ্যে এই চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক কর্মকাণ্ড কিরকম, আসলে কি অবস্থা, শক্তিশালী অন্যান্য বিভাগের তুলনায়? মনে হয় অন্যান্য যে কোনো বিভাগের তুলনায় চট্টগ্রাম রাজনৈতিকভাবে অনেক রিচ। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক বেশি প্রজ্ঞাবান এবং তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে আপনি যদি দেখেন, একদম ঐতিহাসিকভাবে যদি দেখেন, মাস্টারদা সূর্য সেন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান সবসময় থাকে। আমি মনে করি অন্যান্য যে কোনো বিভাগের চেয়ে দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিভাগে অত্যন্ত সুসংগঠিত এবং অত্যন্ত শক্তিশালী। আগামী নির্বাচন নিয়ে আপনাদের ধারণাটি কিরকম, মানে আপনারা কিরকম নির্বাচন চান? আমরা যেটা চাই এটা হচ্ছে জনগণ যেন তার মনের কথাটা ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে পারে, তাদের ইচ্ছার প্রতিফলন যেন নির্বাচনে হয়। দেখেন, আপনি সংস্কার নিয়ে বলেন, এখানে আমার 2-1 মিনিট একটু বলার দরকার। এই যে সংস্কার কমিশন যে সংস্কারগুলো কথা বলছে, এগুলো তো আমরা 6-7 বছর আগে ভিশন 2030-তেই বলেছি। তার পরবর্তীতে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে 31 দফার উনি একদম নীতিগত প্রস্তাব অফিসিয়ালি উনি জাতির সামনে প্লেস করেছেন, যেটা এখন আমরা একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যাচ্ছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু দায়িত্ব সংস্কার করা না, প্রয়োজনীয় সংস্কার করা। এবং আমাদের বিশ্বাস, প্রয়োজনীয় সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে, পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল হয়েছে, বিচার বিভাগ পুনর্গঠিত হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও পুনর্গঠিত হয়েছে। এখন এই সরকারের উচিত হবে জনগণের মনের কথা বুঝে, জনগণের আওয়াজ যদি তাদের কানে যায়, সেটাকে শ্রবণ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা, যাতে নির্বাচিত সরকার দেশের যে স্বাভাবিক কার্যক্রমগুলো আছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, এই যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা বলেন, সার্বিক যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো যেন একটা নির্বাচিত সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেদিকে তাদের সচেষ্ট হওয়া। কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 5ই অগস্টের পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে আমাদের সবার ঐক্যমতের ভিত্তিতে, আজকের দিন পর্যন্ত $1 পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি। কারণ কোনো উদ্যোক্তা, বিদেশি উদ্যোক্তা বা বিদেশি বিনিয়োগকারী কোনো সময়ই কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা বিনিয়োগ করবেন। ইটস নট সেফ ইনভেস্টমেন্ট। কারণটা আমি আপনাকে বলি, 1/11 সময় যে কুখ্যাত অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বা আরবে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারা যে 46টি আইন পাশ করেছে, প্রথম অধিবেশনে কিন্তু শেখ হাসিনা 43টিকে বাতিল করেছে। তার মানে এই যে ওনারা যে কর্মকাণ্ড করছে, এটা অবশ্যই সংসদ দ্বারা র্যাটিফাই করতে হবে। তো কর্মকাণ্ড আইন যত কম পাশ করবে, অত রিজেকশনের সুবিধা কম। তো আমরা এটা আশা রাখি, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি তার মতামত প্রকাশে স্বাধীনভাবে তারা সক্ষম হয়, আমার দৃঢ় বিশ্বাস ব্রুট মেজরিটি বলতে যেটা বোঝায় 270-এর অধিক সিটে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। এই চট্টগ্রাম বিভাগের যেহেতু সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই চট্টগ্রাম বিভাগের জয়ের ব্যাপারে বিএনপি আসলে কতটুকু অবস্থায় আছে? আমি উপর আল্লাহ যদি রাজি থাকেন, আমি বিশ্বাস করি চট্টগ্রামে আমাদের 16টি সংসদীয় আসন আছে, এখানে প্রত্যেকটিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নিরঙ্কুশভাবে বিজয় হবে বলে এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এটা আমার কোনো কল্পনাপ্রসূত মতামত না, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদকের, সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার কিন্তু প্রতিটি উপজেলায় বা সংসদীয় আসনে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন জেলা আমি ঘুরছি। সেখানে মানুষের যে আমি উচ্ছ্বাস দেখেছি, মানুষের যে সমর্থন দেখেছি, আমি নিঃসন্দেহে বলতে পারি এই চট্টগ্রাম বিভাগের, বিশেষ করে আমাদের এই যে উত্তর, দক্ষিণ এবং মহানগরের সবকটি সিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী বিজয়ী হবে বলে আমি মনে করি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ বেস্ট মিরহারা, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এখন আসি বিএনপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ আপনার কাছে। শোনার 41টা ওয়ার্ড আছে রাজনৈতিকভাবে, তারা এই ওয়ার্ড নিয়ে আপনারা কী ভাবছেন এবং আপনারা কতটুকু গতিশীল এবং শক্তিশালী অবস্থায় আছেন জনাব এরশাদুল্লাহ? আপনি মহানগর বিএনপির কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। আমরা এই কমিটি ডিক্লেয়ার হওয়ার পর আমরা 53 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এবং আমাদের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। এর পরবর্তীতে যে আমাদের কাজ করছি, আমরা বিশেষ করে থানা ওয়ার্ড কমিটি যেগুলি আমরা ভেঙে দিয়েছি সেগুলিকে নতুন করে ঢেলে সাজানোর জন্য আমরা এগুলি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অলরেডি প্রায় কাজ সম্পন্ন করেছি। আমরা থানা ওয়ার্ড কমিটিগুলি নতুন করে আমরা আহ্বায়ক কমিটি ডিক্লেয়ার করব এবং আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রামে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছেন এবং বিভিন্ন ধরনের হামলা মামলা শিকার হয়েছেন এবং যাদের উপযুক্ততা আছে, যাদের দক্ষতা আছে নেতৃত্ব দেওয়ার, সেই ধরনের আমাদের নেতৃবৃন্দকে দিয়ে দিলে আমরা ডিলে সাজানো হবে। এখন ইতিমধ্যে আমরা সাথে সাথে এইগুলির সাথে সাথে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা বিভিন্ন ধরনের সভা করছি। এই সভার মূল উদ্দেশ্য আমার কাছে 2-3টা মূল উদ্দেশ্য হচ্ছে। একটি হচ্ছে জনগণের মাঝে 31 দফাকে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য
আমাদের নেতৃবৃন্দ, ওয়ার্ড ভিত্তিক যারা নেতৃবৃন্দ আছেন, থানা ভিত্তিক যারা নেতৃবৃন্দ, তাদেরকে এগুলিকে বোঝানো, তারা যেন জনগণের কাছে গিয়ে বিভিন্ন ছোট ছোট কমিটি করে আগামী নির্বাচন না বুঝলে 31 দফার মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। কারণ এই 31 দফার মধ্যে আগামী দিনের ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে এটাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বা আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে পারে। সুতরাং এই 31 দফাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং আমরা সাথে সাথে এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক কি সফল আর দুর্বলতা এগুলো আবার দেখার সুযোগ পেয়েছি। এবং আমরা দ্বিতীয় কথা হচ্ছে এই যে ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, সেগুলিকে আমাদের দল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য এবং যারা ষড়যন্ত্রকারী আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা যেন ঐক্যবদ্ধ থাকে এগুলিকে মোকাবিলা করতে পারি। সাথে সাথে আমাদের বিশেষ করে এই আমাদের দলকে যেন আগামী দিনে নির্বাচনে জয় হতে না পারে সেই ধরনের বিভিন্ন ধরনের অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের মাধ্যমে এগুলি করে যাচ্ছে। আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যে গত 8-10 বছর আমরা যেগুলি দেখেছি, যেহেতু আমি আহ্বায়ক কমিটিতে সদস্য ছিলাম 3 বছর আগে, কোনো ওয়ার্ডে গ্রুপিংয়ের কারণে আমি গ্রুপিং বলতে পারি এখানে রাজনৈতিক প্রতিযোগিতা, এখানে কোনো মিটিংয়ে আমরা এক করতে পারি না। কিন্তু এই যেগুলি মিটিংয়ে আমরা এখানে প্রতিযোগিতা থাকলেও কিন্তু সবাইকে কিন্তু এক টেবিলে এক মঞ্চে আমরা সুযোগ পেয়েছি এবং এটা অলরেডি প্রতিটি জায়গায় আমরা এটা লক্ষ্য করেছি। এটা হচ্ছে আমাদের, আমি মনে করি এটা আমার তারেক রহমান সাহেবের সাফল্য, আমাদের নেতৃবৃন্দের সাফল্য। শারদুল, আপনাকে একটু বলি, আপনার প্রায় 16-17টি বছর আপনারা ক্ষমতার বাইরে আছেন, নির্বাচনের জন্য আপনার কতটুকু প্রস্তুতি নিয়ে রাখছেন? পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, সবাইকে একত্রিত করে কমিটির মাধ্যমে আরো কি চাঙ্গা করার জন্য আপনার পরিকল্পনাটা কি? একটি কথা আপনাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে, আমাদের যত সংকট থাকুক না কেন, আমরা 17 বছর আমরা বিরোধী দল থাকলেও রাস্তার বিরোধী দল ছিলাম। আমরা কিন্তু সরকারের জাতাকলে পড়ে আমাদের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের ওনার একাগ্রচিত্তে যে নেতৃত্ব দিয়েছেন, একটা কর্মীও কি আমাদের দল ছেড়ে কি অন্য দলে কি জয়েন করেছেন? এটা আমি মনে করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাফল্য। দ্বিতীয় কথা হচ্ছে, যত সংকট থাকুক না কেন, ফ্যাসিস্ট সরকারের এই যে আওয়ামী সরকার তাদের পলায়নের পরে, তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আমাদের নেতারা চাঙ্গা হয়েছে। সুতরাং এই চাঙ্গা ভাবটাকে আমাদের ধরে রাখতে হবে। এখন আমাদের নেতাকর্মী সবাই কিন্তু ফুরফুরা মেজাজে আছে, তাদেরকে এখন রাত্রে পুলিশ আসবে, ঘুমাতে পারবে না, এই চিন্তা করতে হচ্ছে না। তাদেরকে বিভিন্ন ধরনের আগে যেগুলি নির্যাতন হতো, লুকিয়ে থাকতে হবে, ঘরে থাকতে পারতো না, এইসবগুলি থেকে তারা উত্তরণ হয়েছে। সুতরাং আমি মনে করি সংকট আমাদের আল্লাহর রহমতে 5ই আগস্টের পর আমাদের সংকট কেটে গেছে। আপাতত দৃষ্টিতে আমাদের নেতাকর্মীরা সবাই উজ্জীবিত এবং দলকে সুসংগত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য, দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি মনে এটা একটা মক্ষম সময়। এই সময়তে আমাদের দলকে গুছানো হবে এবং আগামী যে নির্বাচন আসার আগে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আগামী নির্বাচনে যেন আমাদের যারা 16 জন প্রার্থী আমাদের দল থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব ঘোষণা করবেন, তাদের বিজয় করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন নাকি আপনারা এখন যে সাংগঠনিকভাবে একটু প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো কাজ করছেন কিনা? নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি তো, সাংগঠনিক ক্ষমতা যত শক্তিশালী হবে নির্বাচনের কাজ তো তত বেশি শক্তিশালী হবে। আমি মনে করি নির্বাচনটা হচ্ছে পরের ব্যাপার, সাংগঠনিকভাবে শক্তিশালী থাকলে এটা নির্বাচন কাজ অটোমেটিক হয়ে যাবে। সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। চট্টগ্রাম মহানগরে অনেকগুলা কমিটি এখনো পর্যন্ত নাই, কমিটি এখনো আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। আপনিও একজন আহ্বায়ক হিসেবে আছেন বা আহ্বায়ক কমিটির সাথে আছেন আপনি। চট্টগ্রাম মহানগরে কখন পূর্ণাঙ্গ কমিটি হতে চলছে? এটা কি নির্বাচনের আগে হবে নাকি পরে হবে? রাজনৈতিক ধারাবাহিকতা আপনাকে অবশ্যই আপনি জানেন, তুমি আমাকে বলতে হচ্ছে। প্রথমত যেহেতু আমাদের মহানগর কমিটি আহ্বায়ক কমিটি, আমরা এখন থানা আহ্বায়ক কমিটি দেব, আমরা এরপরে ওয়ার্ড আহ্বায়ক কমিটি দেব, এরপরে নিচের স্তর থেকে আমরা সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি করব, থানা কমিটি করব, এরপর মহানগর কমিটি হবে। এগুলো হচ্ছে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক যে সিস্টেম আছে, সিস্টেমে আমি ওটা বলতে চাচ্ছি, যেহেতু কর্মীরা এখন কমিটির সাথে যুক্ত হতে চায় না, রাজনৈতিক মাঠে একদম সামনের জায়গায় থাকতে চায়, সেই জায়গায় আপনারা কি মনে করছে না যে নেতা কর্মীরা একটা পূর্ণাঙ্গ কমিটি চাচ্ছে? কারণ আহ্বায়ক কমিটি একটা স্বল্প সংখ্যক সদস্য নিয়ে গঠিত,
সেই জায়গায় কোনো একটা পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে কিনা? আপনি তো সাংগঠনিক প্রসেসটা তো বুঝতে হবে। সাংগঠনিক প্রসেসটা হচ্ছে আপনাকে আইদার যদি আমাদের কমিটি, যদি মহানগর কমিটি যদি এটা যদি পূর্ণাঙ্গ কমিটি থাকতো, তাহলে আমরা কিন্তু থানা ওয়ার্ড কমিটিগুলো পূর্ণাঙ্গ দিতে আমাদের তো কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু মহানগর আহ্বায়ক কমিটি, সুতরাং আমাদেরকে আহ্বায়ক নিচের থেকে আমাদের দল সাজানোর জন্য ওয়ার্ড থেকে থানা থেকে মহানগর, এটা থেকে আমাদেরকে সম্মেলনের মাধ্যমে আমরা এটা করতে হবে। আমি আশা করি যেহেতু দলের সিস্টেমটা আমাদের নেতাকর্মীরা বুঝে, তো দলের মানে যে সাংগঠনিক কমিটি থাকা বা আহ্বায়ক কমিটি থাকা কথা তো একই, কিন্তু কাজ তো করতে পারছে। এবার নির্বাচনের আকর্ষণ হচ্ছে তারুণ্য বা তরুণরা, ছাত্ররা। এই তরুণদের মাঝে আপনাদের প্রতীক ধানের শীষকে পরিচয় করা দেওয়ার জন্য আপনার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হিসেবে আপনি কি করছেন? ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্য এখন হচ্ছে তারুণ্যের যুগ, আমি এটা স্বীকার করি, আমাদের নেতা তারেক রহমান সাহেবের স্বীকার করে। তা আমরা কিন্তু তারুণ্যকে দলে আকৃষ্ট হওয়ার জন্য, এবং আপনিও এটাও জানেন, গত 17 বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাদের জিয়া পরিবারকে, জিয়া রহমানের নাম, বেগম জিয়ার নাম, তারেক জিয়ার নাম বললে একটা অ্যালার্জি আছে। এই অ্যালার্জি এবং বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, তারেক রহমানকে দেশান্তর করেছেন, এবং শহীদ রাষ্ট্রপতির নামকে মুছে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছেন। আল্লাহর রহমতে সেগুলো কিন্তু সফল হয়নি। আমরা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা আছেন, আমরা প্রথমে আপনি দেখেছেন আমরা জিয়া রহমান ফুটবল টুর্নামেন্ট আমরা করেছি, কোকন নামে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, এবং আমরা গ্রামে গ্রামে এখন কিন্তু জিয়া রহমান সাহেবের বিভিন্ন ধরনের আমরা কিন্তু ফুটবল, ক্রিকেট এসবগুলো হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যেগুলি জিয়া রহমান সাহেবের নাম, পিএনপির নাম ভুলে গিয়েছিল, সেগুলিকে যেন আমরা এই খেলাধুলার মাধ্যমে যেন আমরা ফিরে আনতে পারি। জিয়া রহমান সাহেবের যে উনি একজন যে বাংলাদেশের অবিস্মরণীয় নেতা ছিলেন, সেটা যেন আমাদের ইয়াং জেনারেশন জানেন, সেই জন্য আমরা ব্যবস্থা করতে। এই ধরনের আরও ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এবং আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং আর্ট কম্পিটিশন এবং আরও বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে আমরা কারণ ইয়াং জেনারেশন হচ্ছে এখন কিন্তু তারা কিন্তু টেকনোলজির যুগ, ইউটিউব এবং ফেসবুকের যুগ, এগুলি তারা অবশ্যই দেখুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এগুলি থেকে ফিরে আনার জন্য খেলাধুলা একটা বিরাট অবলম্বন, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী,
প্রতি স্তরে যত্ন HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। অসংখ্য ধন্যবাদ জানাব এরশাদুল্লাহ, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এখন আসি এই চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া আপনার কাছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কতটুকু শক্তিশালী অবস্থা আছে এবং কতটুকু গতিশীল আছেন? আপনি জানেন আমরা গত 2 তারিখেই, এই মাসের 2 তারিখেই আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নাম 5 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 2 তারিখে আমি ঢাকায় ছিলাম, 3 তারিখে আমি চট্টগ্রামে আসি। 3 তারিখে চট্টগ্রামে আসার পর থেকে মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা আগ্রহ, আপনি আমাদের নেতা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কমিটি ঘোষণা হওয়ার পর এত আনন্দ মিছিল আর বোধহয় বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নাই। বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এক একটা উপজেলায় 3-4টি করে আনন্দ মিছিল হয়েছে এবং সেই আনন্দ মিছিলগুলা একেবারে 2 থেকে 2,500 মানুষের আনন্দ মিছিল হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা সিকালবাদ ওয়াই ক্রসিংয়ে একটা আনন্দ মিছিল আমার নেতা ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে আমরা সেখানে শুরু করেছি। আমরা সন্ধ্যে 7টা হয়ে গেছে, অন্ধকারের মধ্যেও সে লাখো জনতা পায়ে হেঁটে প্রায় 4 কিলোমিটার আসে এখানে আনন্দ উল্লাস করেছে। তো এতে প্রমাণ হয় যে বিএনপি দক্ষিণ জেলার যে কমিটি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন তার প্রতি সম্মান রেখে, আমাদের প্রতি মহব্বত রেখে, আমাদের নেতা বিভাগীয় কমিটির যারা আমাদের নাম প্রস্তাব করেছেন তাদের প্রতি সম্মান রেখে মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে এবং আমরাও তাদেরকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে তাদেরকে দিয়ে আমরা বিএনপিকে শক্তিশালী করব, আমাদের দলের নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিভাগীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে আমরা জিয়ার জাদুঘরে একটা ফুল দিয়ে দোয়া মাহফিল করেছি। সেখানে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। সাংগঠনিকভাবে আপনার মূল কাজ কি? মানে আপনার এখন প্ল্যানটা কি হবে বা এখন কি পথে আপনি হাঁটছেন, কোন পথে হাঁটছেন? না, সাংগঠনিকভাবে আমার প্রথম প্ল্যান হবে যে আমাদের বিভাগীয় কমিটি যেমন মহানগরী আহ্বায়ক কমিটি দিয়েছে, পরে 51 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। আমাদের নেতা যারা বিভাগীয় কমিটি তারা আমাদেরকে নিয়ে মিটিং করেছেন জিয়ার মাজারের পাশে সবুজ চত্বরে বসে। আমাদের বিএনপির নেতারা এত ব্যস্ত যে সময় দিতে না পারে, আমরা বলছি এখানে মিটিংটা করিবেন। আমরা সবুজ চত্বরে বসে মিটিং করে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, একটা এমন একটা সংখ্যা দিয়ে আমাদেরকে বলছে যে একটা আপনারা তালিকা দেন। তো আমরা ইতিমধ্যে তালিকাটা মোটামুটি সম্পূর্ণ করেছি। আগামীকাল আমাদের একটা বিরাট জনসভা আছে আনোয়ারা হাই স্কুল ময়দানে। সেই জনসভাটা সেরেই আমরা পরের দিন ইনশাল্লাহ আশা করছি আমাদের এই আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ করার জন্য নামগুলা দেব। এই নামগুলা দিয়ে যদি আমরা অনুমোদন পাওয়ার পরেই আমাদের আবেদন থাকবে যে আমাদের বিভাগীয় কমিটি এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিএনপিকে সুসংগঠিত করে নতুনভাবে ডেলে সাজাতে হলে আমাদের উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলা ওনারা যদি নির্দেশনা দেন ভেঙে তারপর আমরা নতুনভাবে এই আপনি যে বলছেন যুব সমাজকে, ছাত্র সমাজকে যারা আন্দোলন সংগ্রামে এই বিভিন্ন মামলা মোকদ্দমায় আহত হয়েছেন এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় ঘরে থাকতে পারে নাই,
তাদেরকে সম্পৃক্ত করে যারা তৃণমূলের নেতা মাঠে ময়দানে কাজ করে এবং বিএনপিকে শক্তিশালী করতে পারবে, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটিগুলা সাজাবো। এটা হইলে আমাদের প্ল্যান। নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুতি কেমন? আমি একটু এভাবে যদি বলি, আপনার আওতায় যেসব পৌরসভা আছে বা উপজেলা আছে, ইউনিয়ন পর্যায়ে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি কি আছে কিনা বা সচল আছে কিনা, কার্যকর আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দক্ষিণ জেলার কমিটিটা আহ্বায়ক কমিটি ছিল আবু সুফিয়ান, মোস্তাক এবং আলী আব্বাস, তিনজনকে দিয়ে একটা আহ্বায়ক কমিটি ছিল। পরবর্তী সেটা 63 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছিল। এই 63 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 3-4 জন মারা যাওয়ার পরে যারা ছিল তারা যেই কমিটিগুলা করে গেছে উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, সেগুলো সচল আছে, এগুলো কাজ করতেছে। বাট আমার কথা হইল সেই কমিটিগুলাকে অনেকেই বিভিন্ন কারণে এই বিএনপির কার্যক্রম দেখতে একটু জিমিয়ে পড়েছে। তা আমি মনে করি এই জিমিয়ে পড়া এইটাকে আরো সাঙ্গা করার জন্য নতুনভাবে যদি আমরা আহ্বায়ক কমিটি করে দিয়ে ঢেলে সাজাই, তাহলে আমাদের বিএনপি দক্ষিণ জেলা শক্তিশালী হবে। আপনাকে আরেকটা কথা বলতে চাই, বিএনপি দক্ষিণ জেলায় এই জন্মলগ্ন থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে আমরা 6টি আসন আমরা এখানে পেয়ে আসছি। কিন্তু একমাত্র শহীদ শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর রাত্রি হয়ে গেছে। তো এইখানে আমাদের বিএনপির কোনো প্রার্থীও ছিল না, আর বিএনপি সিটগুলো পাওয়ার কোনো সুযোগও ছিল না। 18 সালে যে নির্বাচন হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাত্রে সবগুলো ভোট নিয়ে গেছে। পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ক্ষেত্রে মানে কোন কোন নেতা কর্মীদেরকে আপনারা বিবেচনা করবেন আসলে আপনার মূল কমিটিতে স্থান দেওয়ার? আমি 1 নম্বরে মূল্যায়ন করবো যে বিএনপির সাথে তার বিগত দিনের যেই কর্মকাণ্ড। 2 নম্বর বিবেচনা করবো যে সেই আন্দোলন সংগ্রামে ছিল কিনা। 3 নম্বর আমি করবো যে সেই নেতা এলাকায় জনপ্রিয়তা আছে কিনা। জনপ্রিয়তা, আন্দোলন সংগ্রামে এবং বিএনপির জন্য নেতৃত্ব দেওয়া, এই 3 ক্যাটাগরি বিবেচনা করে আমরা আগামীতে আহ্বায়ক কমিটি করবো উপজেলা, ইউনিয়ন, পৌরসভায়। তারপর আমরা আমাদের নেতারা যেভাবে নির্দেশনা দিবেন, বিভাগীয় কমিটি ইউনিয়নের তৃণমূল থেকে নির্বাচন করে এবং উপজেলা নির্বাচন করে তারপর জেলার সম্মেলন হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 2009 সালে আমি পরি উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলাম। দক্ষিণ জেলা বিএনপির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পরবর্তী কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম জাফরুল ইসলামের সাথে। যখন 2009-10 সালে আমরা প্রত্যেক ইউনিয়নে একদম ফ্ল্যাগ দিয়ে ডাক রোল বেঁধে আনন্দ উল্লাস করে প্রত্যেক ইউনিয়নে আমি সম্মেলন করে আমার পরিয়ায় আমি ইউনিয়ন কমিটি করেছি। এরপরেই আমাদের ব্রিগেডিয়ার খান্নান শাহ এবং এই বেলাল, আমাদের দপ্তরে তখন দায়িত্ব ছিল বেলাল, এবং আব্দুল আওয়াল মমিনযুগের, তিনি মরে গেছেন, তিনি সহসাংগঠনিক ছিলেন। তাদের উপস্থিতি এবং আমাদের চট্টগ্রামে যারা সিনিয়র নেতৃবৃন্দ, গাজী আজম জুয়েল এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে আমরা একটা সম্মেলন করেছি। সেই সম্মেলনে জনগণের নেতা কর্মীদের, ডেলিগেটদের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হই। আমার সাথে সব ডকুমেন্ট আছে। খান্নান সাহেব স্বীকার করেছেন যে ইদ্রিস মিয়ার মতো আমিও আমার এলাকায় এই বা উনার এরিয়ার এগারে আমিও ইউনিয়নে ফ্ল্যাগ দিয়ে এই সম্মেলন করে এই নির্বাচন করেছি। আজকে ইদ্রিস মিয়ার এখানে দেখে আমি খুশি হয়েছি। সুতরাং সেই কমিটি উনি করে দেওয়ার পরে সেইটাকেও অনুমোদন দেওয়ার জন্য ঘোরাঘুরি শেষ পর্যায়ে গয়েশ্বর বাবু এই এখানে ছোট ক্লাবে এসেছিল। উনি এই আমাদের জাফরুল সাহেবকে নির্দেশ দিয়েছে যে কালকের মধ্যে তুমি কমিটি অনুমোদন দাও, নাহলে তোমার সম্মেলনে এরা যাবে কীভাবে। যাই হোক, জাফর ভাই অনুমোদন দেওয়ার পর আমরা বাসখালী দিকে সম্মেলন করে সুন্দরভাবে বিএনপিকে আমরা দক্ষিণ জেলায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমরা গঠন করেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা ইবরাহিম হেলাল আপনার কাছে আসি। আবার কেন্দ্র এইবার মনোনয়ন দেবার ক্ষেত্রে এই চট্টগ্রাম বিভাগের কথা বলি, মনোনয়ন দেবার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে বিবেচনা করবে? আসলে কেন্দ্র এই চট্টগ্রামের মনোনয়ন দেবার ক্ষেত্রে কি ভাবছে? আসলে আমি একটু কথা বলি। 17 বছর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে তারা আসলে এই 17 বছরের প্রত্যেকেই খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। তারা ভয়কে জয় করতে শিখেছে, তারা কষ্ট সহ্য করতে শিখেছে, তারা শত প্রতিকূল পরিবেশেও
নিজেকে টিকিয়ে রাখা শিখে গেছে। লোভ লালসা তাদেরকে 17 বছরে ছুতে পারেনি। এটা বলার কারণটা হচ্ছে আমাদের দল এবার যে ক্রাইটেরিয়াতে নমিনেশন দিবে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ব্যক্তির ইমেজটা কেমন, ওনার পাবলিক পারসেপশনে এই লোককে কি মানুষ ভালো লোক জানে না খারাপ লোক জানে। সেকেন্ড হচ্ছে দলের সাথে তার সম্পৃক্ততা কেমন, গত 17 বছরে সাংগঠনিক কর্মকাণ্ড হোক, গণতান্ত্রিক আন্দোলন হোক, তার ভূমিকা কিছু। এবং সর্বশেষ যেটা ক্রাইটেরিয়া, যে দলের সবকিছু থাকার পরও দলের যে নির্দেশনা, দলের যেই আদর্শ, সেটা করে ধারণ করছেন কিনা। এই ক্রাইটেরিয়াগুলোতে যারা যারা টিকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন বলে আমি মনে করি। এবং তারাই আবার বিশ্বাস, যখন সংসদে নিজ দলকে প্রতিনিধিত্ব করবেন, নিজ এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, তারা সবসময় নিজের স্বার্থের আগে দেশের স্বার্থ এবং দেশের মানুষের স্বার্থ তারা অগ্রাধিকার দেবে। বিএনপি যদি আবার সরকার গঠন করে, এই চট্টগ্রাম নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি হইতে পারে আসলে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। দেখেন, যদি জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করে, সেই সুযোগ যদি আমরা পাই, শুধু মুখে মুখে না, কমার্শিয়াল ক্যাপিটাল বলেন, বাণিজ্যিক রাজধানী বলেন বা অর্থনৈতিক রাজধানী যেটাই বলেন, সেটা দৃশ্যমান করতে হবে। যেমন আপনি বলেন যে কাস্টম হাউসগুলো বা হেড অফিসটা চিরঙে আনতে হবে। যে পোর্ট রিলেটেড আমাদের যে রাজস্বটা আদায় হয়, রাজস্ব এখনো কিন্তু ঢাকায় সেন্ট্রালে কমে না। আপনার কিছু কিছু সংস্থা যেগুলো চট্টগ্রামের সাথে রিলেট, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলোকে অবশ্যই চট্টগ্রামে আনতে হবে। চট্টগ্রাম মহানগরটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে, এটাকে আরো আমাকে ডাইভার্সিফিকেশন, বিকেন্দ্রীকরণ করতে হবে। কারণ আমাদের শহরের যে ঐতিহ্যবাহী ব্যবসায়ী সেন্টারগুলো আছে, স্পেশালি খাতুনগঞ্জ, আসাদগঞ্জ থেকে নিয়ে ওই জায়গাটা, এইটাকে ডেভেলপও করতে হবে, কিন্তু তার ঐতিহ্যটা ধরে রাখতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু যতই নতুন কমার্শিয়াল সিটি হোক, তাদের যেটা অরিজিনাল কমার্শিয়াল সেন্টার, এটাকে কিন্তু হেরিটেজ হিসেবে রক্ষা করে। সেই হিসেবে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, জলাবদ্ধতা, অবৈধ দখলদার, এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী সাহেব, উনি কিন্তু নালার উপরে ইউনিভার্সিটি করে ফেলেছে। বিভিন্ন জায়গায় এরকম অবৈধ স্থাপনার কারণে 1 ঘন্টা 1.5 ঘন্টার বৃষ্টি হলে কিন্তু চট্টগ্রাম পানির নিচে চলে যায়। একই সাথে শহীদ জিয়া যে খালগুলো খনন করেছিলেন, প্রত্যেকটা খালই কম বেশি দখলদারের চলে গেছে। প্রত্যেকটা খাল পুনঃখনন করে নাব্যতা ফেরত আনা, যাতে ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। একই সাথে না, আপনি জলাবদ্ধতার কথা বলছেন, আপনারা যখন সরকার ছিলেন তখন এই জলাবদ্ধতার সমস্যা ছিল? আমাদের না, এরকম ছিল না। আমি আপনাকে আবার কারেক্ট করে দিই। এটা অনেকে বলে, স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি আপনি দেখেন, বিএনপি গভর্নমেন্টের সময় প্রতিটা খালের নাব্যতা, যেমন চাকতাই খাল 2-3 বার ড্রেজিং করা হয়েছে। তো এই সরকারের আমলে যে 100 কোটি টাকা সিডিএকে দিল এবং কর্পোরেশনকে দিল, সেটার কোনো কার্যক্রমই তো আমরা দেখি নাই। আমরা তো লোকাল লোক, আমরা তো যদি চাকতাই খাল ড্রেজিং হতো, এটা তো আমাদের চোখে পড়তো, তারা করে না। তো এইটা কিন্তু আসলে একটা ভুল তথ্য, যেটা ফ্যাসিস্টরা বা আওয়ামী লীগ সরকারের লোকজন এটা একটা বিভ্রান্তি ছড়িয়েছে। 91 থেকে 96 বলেন, 2001 থেকে 2006 বলেন, কোনো ক্রমে এখন যে জলাবদ্ধতা হয় তার ধারের কাছে এই ধরনের জলাবদ্ধতা ছিল না। কারণ এই ধরনের অবৈধ দখলদারিত্ব তখন ছিল না। এগুলোকে দখলমুক্ত করতে হবে এবং একই সাথে বিশ্বমানের, আন্তর্জাতিক মানের সরকারি মেডিকেল আরো ফ্যাসিলিটেট করতে হবে, শিক্ষাঙ্গন ফ্যাসিলিটেট করতে হবে। আমাদের পুরো চাপটা পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর। এই জায়গায় আরো চিন্তা করতে হবে, কারিগরি বিশ্ববিদ্যালয় সহ আরো কি করা যায়। মহিলাদের জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে হবে। আমাদের সামগ্রিক একটা ওয়ার্কিং প্ল্যান আছে। আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বাংলাদেশে বাইরের কোনো। এক্ষেত্রে যেহেতু আপনি কেন্দ্রের সাথে যুক্ত আছেন, কেন্দ্রকে চট্টগ্রামকে নিয়ে কি এইরকম ভাবনা চিন্তা করে কিনা? আসলে নির্বাচিত আপনি যে এটা দাবিগুলো আপনারা করবেন, সেই দাবিগুলো আসলে তারা পূরণ করবে কিনা? কেন্দ্র আসলে পূরণ করে না। আমার যদি ন্যায্য দাবি থাকে এবং আমার সাথে সিটি কনভেনার আছে, না, যে দাবিগুলো বললেন সে অবশ্যই ন্যায্য দাবি চট্টগ্রামের। ওটা বলছি যে ওনারা যারা দায়িত্বশীল আছেন, ওনারা তো একই দাবি করবেন। তো গভর্নমেন্টে যদি ওনারাই থাকেন, ওনারাই ল মেকার থাকেন, আমরা যদি পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়, আমরা যদি আমাদের দাবি উপস্থাপন করি, আমাদের নেতা জনাব তারেক রহমান যথেষ্ট যুক্তিবাদী লোক এবং বাস্তববাদী লোক,
উনি অবশ্যই আমাদের বিশ্বাস যে আমাদের প্রতিটা ন্যায্য দাবি উনি পূরণ করবেন এবং উনি বাস্তবায়নও করবেন। আপনি সাংগঠনিক দায়িত্বে আছেন, সংগঠনকে চাঙ্গা রাখাই আপনার মূলত কাজ। এই কাজটা হচ্ছে মূল কাজ আপনার। আমরা একটু চট্টগ্রাম মহানগর বলেন, আমরা বিভিন্ন উপজেলা ভিত্তিক আমরা কিছু গ্রুপিং রাজনীতি দেখতে পাই, যেটাকে আপনারা বললেন প্রতিযোগিতা। আসলে প্রতিযোগিতা ছাড়াও আমরা দাঙ্গা হাঙ্গামা দেখি, গ্রুপিংয়ে দেখি, একে অন্যকে অপছন্দ করা দেখি। সেটা আপনাদের বাসায় যেটা হোক না কেন, এই ব্যাপারগুলো যদি থাকে, এটা কি আপনার দলের জন্য, বিএনপির জন্য আসলে শুভকর বয়ে আনে কিনা? যেখানে যেখানে আমরা এই ধরনের খবর পাচ্ছি, যে পক্ষ দোষী, আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। যেটা অনেকেই মনে করে যে বিএনপি কি করছে, বিএনপি যতগুলো সাংগঠনিক ব্যবস্থা তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নিয়েছে। উত্তরের একজন সন্তান, আপনার পাশে আশেপাশে উপজেলায় কিন্তু আমরা প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামার খবর আমরা শুনতে পাই, গণমাধ্যমে বলেন, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। এইসব তো আপনাদের সামনে নির্বাচন, এটা আপনাদের জন্য কোনো হুমকি হবে কিনা? ব্যাপারটা হুমকি হতে পারতো যদি আমরা এটা অ্যাড্রেস না করতাম। আসলে হয়েছে কি, আমাদের দলে, প্রত্যেক দলে এমন কিছু নেতাকর্মী থাকে যারা দলের স্বার্থ বা দেশের স্বার্থ চেয়ে নিজের স্বার্থ বেশি দেখে। অনেকে হয়তো 16-17 বছর রাজনীতির সাথে খুব একটা সম্পৃক্ত ছিল না, এখন হঠাৎ করে দলের সুসময় এসে দল ভারী করতে চাচ্ছে। এখন স্বাভাবিকত যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা 16-17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, তারা তাদের সাথে যাচ্ছে না। তো তারা করছে কি, আওয়ামী লীগ, যুবলীগ বা এই ধরনের লোকজনকে সাথে রাখছে এবং এই লোকগুলো এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে আছি। এই ধরনের কোনো কিছু টলারেট করা হবে না। যেখানে দলের ইমেজ বা আমাদের পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আমরা খুব শক্ত হাতে এই বিষয়গুলোকে ডিল করছি এবং আমি আশা করি অতীতের চেয়ে অনেক কমেছে ঘটনাগুলো, সামনের দিন আরো কমে যাবে। যুবলীগ যে পথে হেঁটেছে, ছাত্রলীগ যে পথে হেঁটেছে, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, আজকে তাদের রেজাল্ট দেশবাসী দেখছে। আসলে সেই পথে যদি ছাত্রদল, যুবদল, বিএনপি যদি হাতে, তাদের অবস্থান কি হইতে পারে বা তাদের পরিণতি কি হইতে পারে? না, এটা আমি আপনাকে একদম ব্যর্থহীনভাবে বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো দিনও সেই পথে হাঁটবে না। তারা নীতিগতভাবে, তারা চারিত্রিকভাবে অত্যন্ত দৃঢ়। আমি শুরুতেই যেটা বলেছি, 16-17 বছর একটি ওয়ার্ল্ডের সবচেয়ে চরম স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে তারা খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই আশঙ্কা আমাদের একদমই নেই। হ্যাঁ, কিছু অনুপ্রবেশকারী আছে যাদেরকে আমরা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, কিন্তু যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আপনি পাবেন না যারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগের ছায়া পর্যন্ত তাদের উপর আসর করতে পেরেছে। এই ব্যাপারে আমি আপনাকে একদম ব্যর্থহীনভাবে বলতে চাই, বিএনপি বা তার কোনো অঙ্গ সংগঠন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারি দল বা তার কোনো অঙ্গ সংগঠনের পথে হাঁটার প্রশ্নই ওঠে না। এখন জামাতের সাথে বিএনপির সম্পর্ক কিরকম? জামাতের সাথে বিএনপি সম্পর্ক হচ্ছে অন্য যে কয়টা রাজনৈতিক দলের সাথে যেরকম সম্পর্ক, সেরকমই সম্পর্ক। তারা আমাদের রাজনৈতিকভাবে দেশের রাজনৈতিক ওপেন রাজনীতিতে তারা রাজনীতি করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। গুপ্ত রাজনীতি আমরা সবাই ঘৃণা করি, আমরা প্রত্যাখ্যান করি। তারা যেহেতু এখনো প্রকাশ্যে রাজনীতি করছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। জনপ্রিয়তা যাচাই হবে রাজনীতির মাঠে। জামাত, আমরা খেয়াল করেছি, ওরা চট্টগ্রামে সব প্রার্থী ঘোষণা করেছে 16টি আসনে। আমাদের দল এখনো করেনি। তো যদি করে এবং নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ জামাতকে আমরা রাজপথে এবং ভোটের রাজনীতিতে মোকাবেলা করতে শতভাগ প্রস্তুত। আপনারা সাংগঠনিকভাবে খুব চাঙ্গা অবস্থায় আছেন। আমি একদম শেষ প্রান্তে আছি, যে আপনার মুখ থেকে জানতে চাই, নির্বাচনের জন্য শেষ প্রস্তুতি আপনারা কি নিচ্ছেন বর্তমানে? আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এই 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে হবে। কারণ এই 31 দফার সুফল সকলের জন্য আছে, শুধু যারা মহানগরে বলছি তাদের জন্য না, একদম গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য তার সুফল আছে। এটি মানুষের কাছে যদি পৌঁছাতে সক্ষম হই, আমি মনে করি দেশের 90% লোক এটাকে গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষেই তারা তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। আপনি যেটা দক্ষিণ জেলা আছে, মহানগর আছে, তাদেরকে সাংগঠনিকভাবে আরো চাঙ্গা করার জন্য আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কি? না, আমি বলি, আমরা তো যা করি আমরা একটা টিম ওয়ার্কের মতোই করি, এখানে কিন্তু বিচ্ছিন্ন কিছু না। আমি যেটা দেখেছি, ওনারা দুনো ইউনিটে ওনাদের মতো করে যে সায়েন্টিফিক ওয়েতে, একটা বৈজ্ঞানিক উপায়ে ওনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, দেরিত সময়ের আগেই তারা সফলভাবে পুনর্গঠন করতে সক্ষম হবে। এবং দলের ভিতরেও যে আমরা গণতন্ত্রের চর্চা হচ্ছে,
এই দুটিও শক্তিশালী কমিটি হলো কিনা বা তারা কাজ করতে পারবে না, তাদের প্রতি আস্থা বিশ্বাস কিরকম? আমরা নিঃসন্দেহে এই দুটো কমিটির উপর পূর্ণ আস্থা রাখি। একটা কমিটি অলরেডি নির্বাচন এবং আন্দোলনে তাদের যোগ্যতা দেখিয়েছে এবং সামগ্রিকভাবে আরেকটি আমি শুরু থেকেই তাদের কাজের গতিটা খুবই ভালো। আমি মনে করি বিএনপি যে শুধু দেশে গণতন্ত্র চায় না, দলের ভিতরেও গণতন্ত্র চর্চা আছে। এই দুটো ইউনিট পুনর্গঠিত হলে এটা আমরা অফিসিয়ালিও দেশবাসীকে দেখাতে পারবো। আপনার ব্যক্তিগত একটা মতামত জানতে চাই, আপনার পরিকল্পনা জানতে চাই। আসলে ব্যারিস্টার মীর হেলালের নামের সাথে আর কোনো পদবি যুক্ত করবেন কিনা, বা সংসদে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা আশঙ্কা বা এ ধরনের কিছু আছে কিনা, চিন্তা ভাবনা আছে কিনা? একজন রাজনীতিবিদের, আমার একজন রাজনৈতিক কর্মীর সবসময় একটা আকাঙ্ক্ষা সুপ্ত বাসনা হতে থাকে নিজের জনপ্রিয়তা যাচাই করার। এটা থাকে যে আমরা কাজ করলাম, মানুষ আমাদের কাজটা গ্রহণ করলো না রিজেক্ট করলো, এটা জানার একটা আগ্রহ, একটা বাসনা আমার মনে হয় সবার মনেই থাকে। তো আমিও রাজনৈতিক, এক্ষেত্রে চট্টগ্রামবাসী কিন্তু আমাদেরকে দেখছে, আপনার বাড়ি হাটাজারি, আপনি কি হাটাজারি থেকে মনোনয়ন চাইবেন এরকম কিছু? আমি গতবারও চেয়েছি এবং আমি প্রাথমিক নমিনেশন পেয়েছি, এবারও আমি চাইবো। তো যদি মনে করে আমাকে সেখানে নির্বাচন করার সুযোগ দিবে, আমি চেষ্টা করব। তবে আর আপনি পদ পদবীর কথা বললেন, আমার আসলে কোনো সময় আমি কোনো পদ পদবীর দিকে খুব ইন্টারেস্টেড বা লালায়িত না। আমি মনে করি কর্মটাই হচ্ছে মুখ্য। আমার যদি কর্ম থাকে, পদ ছাড়াও আমি যে মানুষের ভালোবাসা পেয়েছি, এই চট্টগ্রামবাসীর যে ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য যথেষ্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট।
এই বিভাগের প্রতিটা আসন আপনি কেন্দ্রকে উপহার দিতে পারবেন, ওভাবে কাজ করছেন? ইনশাল্লাহ শতভাগ। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা সিট ইনশাল্লাহ বিএনপির। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি। জনাব এরশাদুল, আপনার কাছে আসি। নির্বাচনের জন্য আপনি চট্টগ্রাম মহানগরের দায়িত্ব পালন করছেন, আপনার উপর কেন্দ্র আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আপনি একটা পূর্ণাঙ্গ কমিটি দিবেন, যেটা ব্যারিস্টার মীর হেলাল বললো যে আপনারা একটা পূর্ণাঙ্গ সুন্দর কমিটি দিবেন। এখন আপনারা প্রস্তুতিটুকু লাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম রাখছেন? ধন্যবাদ। আপনি নির্বাচনের কথা বলছেন, আমি মনে করি আমি নির্বাচনটাকে আমি সামনে রাখতেছি, কিন্তু আমি সংগঠনকে আগে দেখতেছি। আমাদের সহসংগঠনের সম্পাদক অলরেডি বলেছেন যে সংগঠনের কথা বলেছেন, সুতরাং সংগঠন শক্তিশালী হলে নির্বাচনে যেতে আমাদের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ৩১ দফার ঘোষণা করেছে সেটারই তো আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমরা থানা যাচ্ছি না, প্রতি ওয়ার্ডে যাচ্ছি। সেখানকার মানুষের আমাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি করার জন্য, সাথে সাথে সাংগঠনিক দক্ষতা তাদেরকে বাড়ানোর জন্য। সুতরাং একই কাজ আমরা দুইটা, নির্বাচনের কাজ আমরা সাংগঠনিক কাজ দুইটা একসাথে করছি। সাধারণ মানুষ আসলে কি চায়, বিএনপির থেকে কি প্রত্যাশা রাখে, বিএনপি থেকে কি চায়? আসলে এটা আপনাকে বলতে ভালো লাগতেছে যে আমরা দিনের বেলা কিন্তু সব রাজনৈতিক কর্মকাণ্ড করছি, সন্ধ্যার পরে আমরা সবাই এখানে যারা আছি, বিশেষ করে আমাদের ব্যারিস্টার হেলাল সাহেব, আমাদের সিদ্দিক সাহেব, আমাদের ৮-১০টা সামাজিক অনুষ্ঠান থাকে। এই যা সামাজিক অনুষ্ঠান আমরা যাচ্ছি, এইতে মানুষের সাথে মেলামেশা করতেছি। তা আমি যাওয়া মানে মহানগর বিএনপি যাচ্ছে, ব্যারিস্টার হেলাল যাওয়া মানে কেন্দ্রীয় বিএনপি যাচ্ছে, উনি ইদ্রিস সাহেব যাওয়া মানে দক্ষিণ জেলা বিএনপি যাচ্ছে। সুতরাং এই যে আমরা যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যাচ্ছি, বিভিন্ন ওয়াজ মেহফিল যাচ্ছে, বিভিন্ন খেলাধুলা যাচ্ছে, মানুষের সাথে মিশতেছি, এটার মধ্যে আলটিমেটলি যখনই আমাদেরকে দেখে মনে করে যে বিএনপি এসেছে, ব্যারিস্টার হেলাল কথা দেখা মাত্র বলবে যে কেন্দ্রীয় বিএনপি এখানে এসে গেছে। সুতরাং এই যে মানুষের সাথে আমরা মেলামেশা, এবং আমরা গিয়েতে বসে থাকি না, আমরা গিয়ে মিনিমাম ১০০-২০০ লোকের যারা হাত মিলাতে হয়, কথা বলতে হয়, ওদের কথা শুনতে হয়। এতে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আমাদের যারা আমাদের নেতাকর্মী, আমাদের এলাকার মধ্যে কোনো তো স্বনামধন্য লোক মারা গেলে জানাজা যাচ্ছি, বিভিন্ন ধরনের এই ধরনের যে অনুষ্ঠানগুলির মাধ্যমে, এবং আমাদের সামাজিক অনুষ্ঠানে গেলে একটা সুবিধা হচ্ছে এখানে সকল স্তরের মানুষ। আমাদের মিটিংয়ে হলে বিএনপি মাইন্ডে বেশি করে আসতে কিছু সাধারণ পাবলিক আছে, কিন্তু সামাজিক অনুষ্ঠানে প্রতিটি আপনি স্তরের লোককে ওখানে পাচ্ছেন আপনি। সুতরাং আমি মনে করি আমরা বসে নাই, আমরা আমাদের দলকে উজ্জীবিত করার জন্য, দলকে সাথে দলের ইমেজ ধরে রাখার জন্য, দলকে শক্তিশালী করার জন্য, এবং আগামী দিনের নির্বাচনকে মাথায় রেখে যে কাজগুলি করা দরকার সেগুলো আমরা ইনশাআল্লাহ করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আমরা একটু শেষ করে দিব। জনাব ইদ্রিস মিয়া, আপনাকে দিয়ে শেষ করতে চাই, নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই। আর কেন্দ্র যে আপনাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে আপনার উপর, সে আস্থা বিশ্বাস আপনি রাখতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে সর্বপ্রথম আশ্বস্ত করতে চাই, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার বিভাগীয় টিমের যারা আছেন, অ্যাডভোকেট আহমদ আজম খান, মাহবুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল এবং ডিপি হারুন সাহেব, তারা সবাই আলাপ আলোচনা করে বিচার বিবেচনা করে আমাদেরকে মনোনীত করেছেন। যেহেতু তারা আমাদেরকে মনোনীত করেছেন, তাদের একটা আশা-আকাঙ্ক্ষা নিয়ে, তারা একটা ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা দক্ষিণ জেলা বাংলাদেশের একটি আদর্শ জেলা হিসেবে আমরা আমাদের নেতাদেরকে আমি উপহার দিতে পারবো। কেমন মনোনয়ন বা কেমন আপনার প্রার্থী চান? আপনারা আসলে নেতাকর্মীরা কেমন প্রার্থী চাই এই চট্টগ্রাম দক্ষিণ জেলা? কর্মীরা কেমন প্রার্থী চাই আমার নেতা ব্যারিস্টার হেলাল সাহেব বলেছেন, সেটা আবার পুনর্বার বলা উচিত হবে না। তবে এটুকু বলতে চাই, বিএনপির যারা এমপি মনোনীত হবেন বা যাদেরকে এমপি মনোনয়ন দিবেন, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি 17টি বছর বসে বসে ওইখানে এগুলা চুলসেরা বিশ্লেষণ করেছেন। 1 নম্বর হলো জনপ্রিয়তা, 2 নম্বর হলো তার রাজনৈতিক দক্ষতা, 3 নম্বর হইল যে সেই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল কিনা, এগুলো বিবেচনা করেই উনি মনোনয়ন দিবেন। আমরা আশা করি উনি যেগুলো মনোনয়ন দিবেন এগুলোর পক্ষেই বিএনপি দক্ষিণ জেলার সবাই একমত হয়ে কাজ করবেন। সবাই যদি একমত হয়ে কাজ করি, আপনি যে বুঝতেই পারছেন বিএনপি একটা দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ জনপ্রিয় দল।
যে বৃহৎ জনপ্রিয় দলের বৃহৎ জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সিটগুলো তো আমরাই পাবো, এখানে আর কারো পাওয়ার। চট্টগ্রাম বিএনপি এখন ভোট ব্যাংকটা কিরকম দক্ষিণ জেলাতে? দক্ষিণ জেলায় ভোট ব্যাংকটা আমরা যদি একক নির্বাচন করি তারপর ইনশাল্লাহ আমরা সব সিটগুলো আমরা পাবো, এটা আমাদের বিশ্বাস আছে। কেন বিশ্বাস? বিশ্বাসটা হলো এই জন্যে, বিএনপির যেখানে আগে ভোটার ছিল, এই স্বৈরাচারী শেখ হাসিনা চলে যাওয়ার পরে, আমি আমার উপজেলার কথা বলি, আমি 2009 সালের এই জাতীয় নির্বাচনের 23 দিনের মাথায় উপজেলা নির্বাচন করেছি। আমার জন্য আমার এলাকার হিন্দুরা ভোট চাইতে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। যেহেতু আমি এখন দক্ষিণ জেলার দায়িত্বে আছি, আপনাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, যারা হিন্দু আওয়ামী লীগের নৌকায় ভোট দিত, তারা এখন আর সেই নৌকাকে বিশ্বাস করে না। তারা এখন বলতেছে আমরা সবাই বিভিন্ন বোর্ডে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে বেশি বেশি আমরা এই বিএনপির পক্ষে যাব। এবং ইতিমধ্যে আমরা দেখেছেন এই হিন্দুদেরকে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতীয়তাবাদী যে ঐক্য পরিষদ করেছে, এটার প্রমাণ হয় যে তারা আমাদের বিএনপির প্রতি আকৃষ্ট হয়ে তারা দাবিতে হয়েছে। সুতরাং আমরা এই তাদেরকে সহ নিয়েই আমরা আমাদের 6টি আসন আমরা টিকিয়ে রাখতে। জি, অসংখ্য ধন্যবাদ জানাব ইদ্রিস মিয়া। আপনাকেও অনেক ধন্যবাদ। ব্যারিস্টার মীর হায়াত সাহেব, আপনি ব্যস্ততম সময় থেকে আমাদের এটিএন বাংলাকে সময় দিয়েছেন, আপনাকে এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি জানাব এরশাদুল্লাহ, এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজকে আমরা কথা বলেছি চট্টগ্রাম বিএনপি এখন কোন অবস্থা আছে, কী অবস্থা আছে, সাংগঠনিকভাবে তারা কতটুকু চাঙ্গা আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি এবং পাশাপাশি আগামী নির্বাচনের জন্য তারা কতটুকু প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং তারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।